আমাদের এসএসসি স্পেশাল প্রবলেম সলভিং লাইভ ক্লাসের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের প্রথম পর্বে আমরা অনেকে মিলেই কিন্তু লাইভ ক্লাসটি করছিলাম। যেহেতু প্রবলেম সলভিং একটা লাইভ ক্লাস, আমি আশা করছি এসএসসি তে যারা আছো, এসএসসির জন্য প্রস্তুতি নিচ্ছ, যাদের ইনফ্যাক্ট পদার্থবিজ্ঞান পরীক্ষাটি পরশুদিনই, তারা ছাড়াও 9-10 এর আমাদের যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরও এই ক্লাসটি করে অনেক সুবিধা হবে। আমরা আজকের ক্লাসটির জন্য 5টা খুব গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে এসেছি। এই প্রবলেমগুলোর দ্বিতীয় পর্বে আমরা সমাধান করব। প্রথম প্রবলেমটা কিন্তু আমি অলরেডি বোর্ডে এঁকে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এটা একটা সার্কিটের প্রবলেম। এই সার্কিটের প্রবলেমটাতে আমাদের 4টা ভিন্ন ভিন্ন রোধের মান দেওয়া আছে। এই প্রবলেমটা এলাবোরেট করার আগে আমি জেনে নিতে চাই কারা আমাদের প্রথম ক্লাসটিও করেছো এবং এখন আমাদের দ্বিতীয় ক্লাসটি করতে এসেছো, এবং কারা দ্বিতীয় ক্লাসটি আজকে প্রথম করছো। আশা করছি তোমাদের সবারই এই ক্লাসটা করে অনেক ভালো প্রিপারেশন হয়ে যাবে এই প্রবলেমগুলোর উপর। আচ্ছা, তাছাড়া তোমরা কমেন্ট সেকশনে এসে আমাকে জানিয়ে দিতে পারো তোমরা কে কোথা থেকে আমাদের আজকে লাইভ ক্লাসটিতে জয়েন করেছো। আমি কিছুক্ষণের মধ্যে তোমাদের কমেন্টগুলো পড়ে দেখে নিতে চাই আমরা কতজন এখানে আজকের দ্বিতীয় পর্বের এই লাইভ ক্লাসটি করছি। আচ্ছা, তাহলে চলো আমরা প্রথম প্রবলেমটা শুরু করে নিই। প্রথম প্রবলেমের প্রশ্নে আমাদেরকে একটা সার্কিট দেওয়া আছে এবং এই সার্কিটে আমরা রোধের অ্যারেঞ্জমেন্ট গুলো দেখছি যে 4টা রোধ ভিন্ন ভিন্ন জায়গায় অ্যাটাচ করা আছে। এখানে R1 রোধের মান হচ্ছে 2 ওহম, R2 রোধের মান হচ্ছে 5 ওহম। আচ্ছা, আমি একটু মুছে লিখি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এখানে ছোট করে না লিখে আমি বাইরেই লিখে দিই বরং। এখানে তোমাদের R2, R3 এবং R4, অর্থাৎ এই যে সার্কিটের অ্যারেঞ্জমেন্টটা রয়েছে, এই যে বর্তনীর অ্যারেঞ্জমেন্টটা রয়েছে, এখানে কিন্তু দুই ভাবেই রোধগুলো অ্যারেঞ্জ হয়ে আছে। যেমন আমরা জানি সিরিজ এবং প্যারালাল, আমাদের যে বর্তনীর যে সমান্তরাল বর্তনী এবং শ্রেণী বর্তনী, এই দুই ভাবে যে তোমাদের একটা সার্কিটে রোধগুলো সাজানো থাকতে পারে, এর মধ্যে এরা কিন্তু সিরিজে অর্থাৎ শ্রেণী বর্তনীতেও আছে একটি রোধ এবং বাকি তিনটি রোধ সমান্তরাল বর্তনী বা প্যারালাল অ্যারেঞ্জমেন্টে আছে। অর্থাৎ প্যারালাল কখন হয়? যখন যতগুলো রোধ কানেক্টেড আছে ততগুলো রোধের দুটো বিন্দু কমন হয়। ধরো এরকম যদি হয়, অর্থাৎ এই বিন্দুটা এবং এই বিন্দুটা 3টা রোধের মধ্যেই কমন, অর্থাৎ এই বিন্দুতে এবং এই বিন্দুতে দুটো বিন্দুতে এসে তারা মিলিত হচ্ছে দুই দিক দিয়ে, তখন আমরা বলি তারা সমান্তরাল, অর্থাৎ একের সাথে একে অনেকটা সমান্তরাল অবস্থানে রয়েছে। সমান্তরালটা কিন্তু আবার লিটারাল সেন্সে নিয়ে ভেবো না সবসময় দেখতে প্যারালাল হবে। দেখো এখানে কিন্তু প্যারালাল না বা সমান্তরাল না, অর্থাৎ জ্যামিতিক নিয়মে সমান্তরাল না হলেও তাদের যে এই দুটো বিন্দুতে তারা কমন পয়েন্ট, অর্থাৎ এই দুটো বিন্দুতে 3টে মিলিত হচ্ছে, এই কারণে আমরা এদেরকে বলবো যে এরা সমান্তরাল বর্তনী বা প্যারালাল অ্যারেঞ্জমেন্টে তারা অ্যারেঞ্জড আছে। এই 3টা আবার এই একটার সাথে শ্রেণী বর্তনীতে বা সিরিজ কানেকশনে অ্যাডেড আছে এই রোধগুলো। তাহলে টোটাল আমাদের এখানে 4টা রোধ, যে 3টা রোধ অর্থাৎ R2, R3 এবং R4 রয়েছে, এদের মান একটাই, এরা 3টাই 5 ওহম করে, অর্থাৎ R2, R3, R4 এই তিনোটারই মান হচ্ছে 5 ওহম করে। আচ্ছা, আর এখানে দেওয়া হচ্ছে বিভব পার্থক্যর মান হচ্ছে V সমান 9.5 ভোল্ট। তোমরা যারা খাতা কলম নিয়ে বসে গিয়েছো তারা এই মান দুটো লিখে ফেলো। প্রশ্ন হলো কিভাবে রোধগুলোকে সাজালে মূল কারেন্টের মান 1 এম্পিয়ার হবে। অর্থাৎ কিভাবে রোধগুলোকে আমি সাজাতে পারবো যাতে আমি এই পুরো সার্কিটটাতে মূল কারেন্টের মান 1 এম্পিয়ার পাই। তাহলে এই পর্যায়ে আমি দেখে নিতে চাই, এই প্রশ্নের সমাধান করার আগে আমি দেখে নিতে চাই কারা কারা এখন আমাদের লাইভ ক্লাসে জয়েন করেছো। আচ্ছা, আমি দেখছি এখন 252 জন আমাদের লাইভ ক্লাসটি জয়েন করেছে। তোমরা যারা যারা এখনকার লাইভ ক্লাসটিতে আছো তারা এখনই শেয়ার করে দাও যাতে দ্বিতীয় পর্বের লাইভ ক্লাসটা তোমার কোনো এসএসসি পরীক্ষার্থী বন্ধু মিস না করে। একটা কথা চিন্তা করে দেখো, যারা আমরা বিভিন্ন শহরে, বড় বড় শহরে পড়াশোনা করি, তারা কিন্তু খুব সহজেই দেখা যাচ্ছে স্কুলে খুবই দক্ষ টিচারদের কাছে পড়াশোনা করতে পারি এবং যে কোনো রিসোর্স আমাদের জন্য খুবই অ্যাভেলেবল। কিন্তু যারা অনেক দূরে গ্রামাঞ্চলে বা বিভিন্ন জায়গায় ছোটখাটো শহরে পড়াশোনা করছে, তাদের সবসময় এই রিসোর্স গুলো অ্যাভেলেবল হয় না।
তো তুমি যদি শেয়ার বাটন একবার ক্লিক করো, দেখা যাবে এরকম কেউ ক্লাসটি দেখতে পাচ্ছে, যার জন্য এই ক্লাসটি খুবই দরকার হবে। তো তাদের এসএসসি এর প্রস্তুতিতে তারা তাদের অনেক সাহায্য করবে। তাহলে তুমি একটা কিন্তু, আমার ক্লাস শেয়ারের জন্য বলছি না, কিন্তু তোমার যদি মনে হয় তুমি এরকম কাউকে সাহায্য করতে চাও, তাহলে তুমি এক্ষুনি ক্লাসটি শেয়ার করে দিতে পারো। আচ্ছা, আইমান ভাই দেখছি আমাদের খুবই মনোযোগী স্টুডেন্ট, উনি ফার্স্ট ক্লাসও করেছেন, এখন সেকেন্ড ক্লাসেও জয়েন করেছেন। আচ্ছা, অনেকেই বলছে যে রাফায়েত জাইম বলছে আপু আছে, জামিউল আছে, সাইদ আনোয়ার আছে, শরীফ শিহাবুর রহমান নাইম আছে, সাইদ আনোয়ার আছে, আমার খুবই ভালো বন্ধু যে কিনা বুয়েটে অস্বাভাবিক ভালো একটা রেজাল্ট করেছে, অনিরুদ্ধ, সেও আছে। অনিরুদ্ধ কিন্তু আমার চেয়ে অনেক ভালো ফিজিক্স পারে, তো আমি অনিরুদ্ধর সামনে ক্লাস নিতে আসলে কিছুটা ভয় পাচ্ছি। তো হোপফুলি ক্লাসটাতে আমি কোনো গন্ডগোল করবো না, খুবই ভালো মতো ক্লাসটা নিতে পারবো। আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাই যে এই যে রোধগুলো আছে চারটা, এগুলোকে কিভাবে সাজালে আমরা এখানে মূল কারেন্টটা 1 এম্পিয়ার পাবো। আসলে ব্যাপারটা কিন্তু অনেক ভাবে করা যায়। কিভাবে করা যায় এটা জানার আগে আমরা একটু ঘুরে আসি তো ওহমের সূত্রটার থেকে। ওহমের সূত্র থেকে আমরা যে সমীকরণটা পাচ্ছি সেটা হচ্ছে V সমান সমান IR। তাহলে এখানে মূল কারেন্টকে যদি আমার 1 এম্পিয়ার করতে হয়, অর্থাৎ এই কারেন্টকে যদি আমার 1 এম্পিয়ার করতে হয়, কারেন্ট সমান সমান হয় V/R। এই V এর মান কিন্তু আমাদের দেওয়া আছে, V এর মান আমাদের দেওয়া আছে 9.5 ভোল্ট। তার মানে এই আর কেও 9.5 ভোল্টই হতে হবে। যদি এখানে 9.5 ভোল্ট হয়, 9.5 ওম রেজিস্ট্যান্স আমরা বা ওম রোধ যদি আমরা এখানে আনতে পারি পুরো সার্কিটটার, তাহলেই একমাত্র আমরা মূল কারেন্টটার মান 9.5 কাটা যাবে 9.5, আমরা 1 এম্পিয়ার পাবো। তাহলে এই যে চারটা যে রোধ রয়েছে, এগুলোকে আমাদের এমন ভাবে সাজাতে হবে যাতে আমাদের আর, আমি ইকিউ দিয়ে বোঝালাম, আর ইকুইভ্যালেন্ট 9.5 ওহম আসে, অর্থাৎ যাতে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান, রোধের মান আসে 9.5 ওহম। আচ্ছা, তাহলে আচ্ছা চিন্তা করো তো, আমরা জানি যখন শ্রেণী বা সিরিজ কানেকশনে যখন রোধ থাকে তখন আমাদের ধরে নিলাম আর এস দিয়ে চিহ্নিত করি, তখন আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান হয় আর এস সমান, ধরো দুটো রোধ থাকলে R1 যোগ R2, অর্থাৎ জাস্ট যোগ করে দিলে, রোধের মানগুলো যোগ করে দিলে কিন্তু আমরা ইকুইভ্যালেন্ট রোধের মানটা পেয়ে যাব বা তুল্য রোধের মানটা আমরা পেয়ে যাব। কিন্তু যদি তারা সমান্তরাল বর্তনীতে বা সমান্তরাল অ্যারেঞ্জমেন্টে থাকে, তাহলে আরপি সমান কিন্তু আমাদের এটাকে ইনভার্স 1/RP সমান 1/R1 যোগ 1/R2, অর্থাৎ সমান্তরাল বর্তনীতে থাকলে আমাদের এরকম ইনভার্স ইকুয়েশনটা আনতে হবে। তাহলে এখানে এই যে 9.5 ওহম করে আনতে হবে, এখানে দেখো তো প্রথমে একটা জিনিস চিন্তা করো তো, এই যে 2 ওহমটা আছে, এটার সাথে যদি আমরা একটা সহজেই যোগ করে দিতে পারি, 2 এর সাথে ধরো কত লাগবে তোমার 7.5 লাগবে, তাই না? তাহলে এরকম 7.5 এর মতো জিনিস যোগ করে দিলে কিন্তু আমরা খুব সহজেই ইকুইভ্যালেন্টটাকে 9.5 করে দিতে পারছি। তাহলে দেখো এই তিনটাকে তো এমন ভাবে 555, এই তিনটা সমান্তরাল অবস্থায় আছে। এখানে তুমি যদি এগুলোর তুল্য রোধ যদি বের করতে চাও এই তিনটার, তাহলে কিন্তু কোনোভাবে তুমি 7.5 আনতে পারছো না। তাহলে আমাদের এই সিরিজ এই রোধগুলোকে আরেকটু ম্যানিপুলেট করতে হবে। আচ্ছা একটু দেখি তো, আসো এই তিনটা রোধের মধ্যে আরো একটা যদি এই R1 এর সাথে শ্রেণী ব্যবস্থায় বা সিরিজ কানেকশনে যোগ হওয়া থাকে, তাহলে দেখো তো কি হয়, তখন কিন্তু আমরা লিখতে পারবো 2 প্লাস, তিনটারই যেহেতু মান 5, এই তিনটার থেকে যে কোনো একটাকে আমি আবার শ্রেণীতে নিয়ে আসলাম, তখন 2 যোগ 5 হয়ে যাচ্ছে, অর্থাৎ এখান থেকে আমরা অলরেডি 7 পেয়ে যাচ্ছি। আর আমাদের এই 9.5 করতে লাগবে 2.5। আচ্ছা একটু ক্যালকুলেশন করে দেখো তো, বাকি যে দুটো আছে এই দুটোকে যদি আমরা এই সমান্তরাল বর্তনীতে রাখি বা প্যারালাল সার্কিট, প্যারালাল অ্যারেঞ্জমেন্টে রাখি, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো 1/RP সমান 1/5 প্লাস 1/5। এখান থেকে যদি তুমি RP ক্যালকুলেট করে ফেলো, তাহলে তুমি পেয়ে যাবে 2.5। এটা আমি এইভাবে ক্যালকুলেট করেছি, তার মানে এই না যে এছাড়া আর কোনো উপায় নেই। এটা বিভিন্ন ভাবেই কিন্তু আয়োজনটা করা যায়, আরো বিভিন্ন উপায় আছে। আমার মাথায় প্রথমে এটাই এসেছে যে এইভাবে যদি আমরা সাজাই, তাহলে কিন্তু আমরা এই ইকুইভ্যালেন্টটা 9.5 ওহম পেয়ে যাব।
তাহলে আমরা কি করলাম, আর1 শ্রেণীতে আছে, আর1 এর সাথে ওখান থেকে 5 ওহমের আরেকটাকে শ্রেণীতে নিয়ে আসলাম এবং বাকি দুটোকে প্যারালাল বা সমান্তরাল বর্তনীতে এই অ্যারেঞ্জমেন্টে রেখেছি। তাহলে যদি আমাদের নতুন অ্যারেঞ্জমেন্টে আমরা এরকম বর্তনীর মতো এঁকে দিতে পারি, অবশ্যই কিন্তু এই ধরনের প্রশ্ন আসলে চেষ্টা করবে সিরিজ, আসলে কোনো সার্কিট আঁকা তো কোনো কঠিন কাজ না, তাই চেষ্টা করবে যাতে তুমি জিনিসটা এঁকে দিতে পারো। ধরো তাহলে আমাদের হলো এরকম, প্রথমে একটা শ্রেণীতে আছে, আরেকটা শ্রেণীতে আছে, বাকি দুটো কে আমি সমান্তরাল বর্তনীতে এঁকে দিব। ধরো এখান থেকে একটা বিন্দু নিয়ে আমি, এটা হচ্ছে 5 ওহম, এটা হচ্ছে 5 ওহম, এদিকেও 5 ওহম, এদিকে 2 ওহম। তাহলে এই ধরনের যদি সার্কিটটা আমাদের হয়, তাহলে আমরা পেয়ে যাব যে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটের মান হয়ে যাচ্ছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধের মান হয়ে যাচ্ছে 9.5 ওহম, যেখান থেকে আমরা পেয়ে যাব I সমান সমান 9.5 ভাগ 9.5 অর্থাৎ 1 এম্পিয়ার। অর্থাৎ এইভাবে আমরা পেয়ে গেলাম যে এই অ্যারেঞ্জমেন্টে যদি আমরা রোধগুলোকে সাজিয়ে ফেলতে পারি, তাহলে আমরা পেয়ে যাব মূল কারেন্টের মান 1 এম্পিয়ার হবে। তাহলে এই ছিল আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি নামক চ্যাপ্টার থেকে প্রশ্নের সমাধান। এখন আমরা চলে যাব আমাদের আজকে নেক্সট প্রবলেমে। আচ্ছা, তাহলে আজকের দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে আমাদের তরঙ্গ ও শব্দ এই চ্যাপ্টার থেকে। প্রবলেমটা আমি এঁকে ফেলছি বোর্ডে। ধরো দুটো পাহাড় রয়েছে, দুটো পাহাড়ের মাঝামাঝি কোনো এক জায়গায় একটা লোক দাঁড়িয়ে আছে, ঠিক আছে? আচ্ছা, এই লোকটি দাঁড়িয়ে আছে, ওই দিনের তাপমাত্রা অনুযায়ী বাতাসে শব্দের বেগ হচ্ছে 320 মিটার পার সেকেন্ড। সেখানে দাঁড়িয়ে একটা জোরে শব্দ করলো, জোরে শব্দ করার পরে প্রথম প্রতিধ্বনি সে শুনলো, প্রথম প্রতিধ্বনি বা ইকো শুনলো সে 4 সেকেন্ড পরে, দ্বিতীয় প্রতিধ্বনি শুনলো 3 সেকেন্ড পরে। তাহলে একটা লোক দুটো পাহাড়ের মাঝামাঝি কোনো এক জায়গায় দাঁড়িয়ে আছে, সে ওই দিনের তাপমাত্রা অনুযায়ী বাতাসের শব্দের বেগ হচ্ছে 320 মিটার পার সেকেন্ড। সে একটা জোরে শব্দ করার ফলে সে প্রতিধ্বনি শুনলো, প্রথম প্রতিধ্বনি শুনলো 3 সেকেন্ড পরে এবং দ্বিতীয় প্রতিধ্বনি শুনলো 4 সেকেন্ড পরে। T1 T2 তুমি এখানে অর্ডারে বা যেটা আগে শুনেছে সেটা আগে দিতে হবে এমন কোনো কথা নাই, এটা তুমি ধরে নিতে পারো। সে দুটো প্রতিধ্বনি শুনেছে টোটাল, তার নিজের শব্দের প্রতিফলনটা বা প্রতিধ্বনিটা সে দুবার শুনেছে, একবার হলো 3 সেকেন্ড পরে, আরেকবার হলো 4 সেকেন্ড পরে। তাহলে আমার তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, পাহাড়ের মধ্যে দূরত্ব কত? দূরত্ব কত? আচ্ছা, চিন্তা করে দেখো, এই প্রশ্ন থেকে তো আমরা বুঝতে পারছি সে যে এখানে দাঁড়িয়ে আছে তার প্রতিফলক হিসেবে কোনটা কাজ করবে, শব্দের যে প্রতিফলক বা রিফ্লেক্টরটা থাকবে সেটা কিন্তু পাহাড়ের সারফেসটা, যে সেই সারফেসটাই কাজ করবে, পাহাড়ের সারফেসটা প্রতিফলক হিসেবে কাজ করবে। অর্থাৎ সে এই দুটো পাহাড়ের মধ্যে, সে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে এই দুটো পাহাড়ের মধ্যে D1 এবং D2 অর্থাৎ তার যে অবস্থান সেখান থেকে প্রথম পাহাড়ের থেকে যদি তার দূরত্ব D1 হয়, দ্বিতীয় পাহাড় থেকে যদি তার দূরত্ব D2 হয়, তাহলে এই প্রতিধ্বনির সমীকরণ ব্যবহার করে কিন্তু আমরা সহজেই এই দুটো পাহাড়ের মধ্যে, মানে সে যে স্থানে দাঁড়িয়ে আছে সেখান থেকে তার অবস্থান থেকে দুটো পাহাড়ের দূরত্ব আমরা বের করে ফেলতে পারবো। তাহলে ও দুটো যোগ করে দিলে আমরা দুটো পাহাড়ের মধ্যে দূরত্বটা বের করে ফেলতে পারবো। তাহলে চলো দেরি না করে আমরা করে ফেলি। প্রতিধ্বনির যে সমীকরণ আমরা শিখেছি সেখানে আমরা শিখেছি 2D সমান সমান V গুণ T, যেখানে V হচ্ছে শব্দের বেগ, যে মাধ্যমে তুমি প্রতিধ্বনি ক্যালকুলেট করছো সেই মাধ্যমে শব্দের বেগ, এবং T হচ্ছে সেই প্রতিধ্বনি শুনতে তোমার যতটুকু সময় লাগছে সেই সময়টুকু। এখানে 2D ব্যবহার করার কারণ হচ্ছে একটা শব্দের প্রতিধ্বনি কিন্তু একই দূরত্বটাকে, D দূরত্বটাকে
দুবার অতিক্রম করে, কারণ একবার সে এই লোকটার কাছ থেকে পাহাড়ের প্রতিফলকের কাছে যাচ্ছে, আবার প্রতিফলক থেকে সে যে শব্দের উৎস এই ক্ষেত্রে এই লোকটি তার কাছে ফেরত আসছে। তাহলে এই জন্যই আমরা 2D ব্যবহার করে থাকি। এই প্রশ্নটা কিন্তু মাঝে মাঝে আমাদের বি প্রশ্নের যে তোমাদের অনুধাবনের যে প্রশ্নটা রয়েছে, ইফ আই এম নট রং, অনুধাবন বলে, তোমাদের সৃজনশীল 2 মার্কের যে প্রশ্নটা আসে এখানেও মাঝে মাঝে আসে যে 2D কেন আমরা ব্যবহার করছি। এর উত্তরটা কিন্তু এটাই, যে কারণ সে একই দূরত্ব দুবার অতিক্রম করছে। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি D1 বের করে ফেলতে চাই, তাহলে D1 সমান হবে V এর মান হচ্ছে 320 গুণ T1 এর মান হচ্ছে 4 সেকেন্ড ভাগ 2। তাহলে এখানে আমরা পেয়ে গিয়েছি, এটার উত্তর হচ্ছে 640 মিটার। তাহলে এই D1 এর মান হচ্ছে 640 মিটার। আচ্ছা, এখন জাস্ট এই জায়গায় আমরা যদি 1টা সরিয়ে 2 করে দিই, 2D2 বের করে ফেলতে চাই, একইভাবে আমরা এখানে শব্দের বেগ তো 320ই থাকছে, সময়ের এখানে খালি আমরা 3 বসিয়ে দিব। 3 বসিয়ে দিলে আমরা উত্তরটা পাবো সমান সমান 480 মিটার। তাহলে আমাদের প্রথম D1 হচ্ছে 640, D2 এর মান হচ্ছে 480 মিটার। এই 640 যোগ 480 আর এই দুটোকে যোগ করলে আমরা পাবো 1, এই যে ক্যাপিটাল ডি যদি আমরা ব্যবহার করি, অর্থাৎ পাহাড়ের মধ্যে দূরত্বের মান হলো ডি সমান সমান D1 যোগ D2 যদি আমরা করি, তাহলে আমরা পেয়ে যাব 1120 মিটার। অর্থাৎ জাস্ট সিম্পলি এই 640 যোগ 480 করলেই আমরা পেয়ে যাব কত দূরত্ব এই দুটো পাহাড়ের মধ্যে। তাহলে এই চলে গেল আজকের আমাদের সেকেন্ড প্রবলেমের সলিউশন। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো প্রবলেমগুলোর সলিউশন আমরা কিভাবে করছি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি নিউরোটক্সিন বলছে 1120, শামসুন নাহার 1120, অন্তরা হক, রাফসান, আচ্ছা হ্যাঁ সবাই তোমরা নীলিমা দুবার নীলিমা ওর নাম, সবাই সঠিক উত্তরটি দিতে পেরেছো, তোমাদেরকে কংগ্রাচুলেশনস। আচ্ছা, একজন আমাকে বলেছে যে সাজিদ বলেছে একবারে করলেই হয় T1 যোগ T2 সমান T। হ্যাঁ ভাই, অবশ্যই তুমি যদি প্রবলেমটা বুঝে যেতে পারো তাহলে তুমি একবারেই করে ফেলতে পারো, যে তুমি সময় দুটোকে যোগ করে একবারেই ডিরেক্টলি জিনিসটা বের করে ফেলতে পারো। বাট বোঝার সুবিধার্থে আমরা এভাবে করেছি যাতে আমরা বুঝতে পারি যে আসলে কিভাবে আমরা এই দূরত্বটা প্রতিধ্বনি দিয়ে মেপে ফেলছি। প্রতিধ্বনি শোনার সময় দিয়ে প্রতিধ্বনি যে সে শুনতে পাচ্ছে এই ব্যাপারটা দিয়ে কিভাবে শুনতে পাচ্ছে এটা ভালোভাবে বোঝার জন্য আমরা আসলে দুভাগে করেছি। আচ্ছা, এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রবলেমে। এই প্রবলেমটা হচ্ছে আমাদের স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি চ্যাপ্টার থেকে। আচ্ছা, এখানে 3টা চার্জ রয়েছে, +8 কুলম, -10 কুলম এবং +5 কুলম। কারণ এই চার্জটা A, এটা B এবং এটা C। আচ্ছা, এর মধ্যে দূরত্ব হচ্ছে এই দুটোর মধ্যে 7 মিটার এবং B এবং C এই দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে 8 মিটার। আচ্ছা দেখো, যেহেতু মাঝখানের চারটা নেগেটিভ চার্জ এবং দুপাশের চার্জ দুটো পজিটিভ চার্জ, এদের মধ্যে কিন্তু একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে। এখন আমার তোমাদের কাছে প্রশ্ন হলো, এই যে বি রয়েছে, এই বি এর উপর কার্যকরী বলের মান কত? অর্থাৎ এর উপর এফেক্টিভ ফোর্স বি এর উপর কার্যকরী বলের মান কত? আচ্ছা, কার্যকরী বলের মান আমরা বের করব কিভাবে? আমরা আগে বের করি এই যে এদের মধ্যে যে একটা আকর্ষণী বল কাজ করছে এ এবং বি এর মধ্যে, এর মান কত, এবং বি এবং সি এর মধ্যেও তার মান কত। আচ্ছা, একটা জিনিস চিন্তা করে দেখো, এই বি কে এ ও এর দিকে টানছে, সি ও সি এর দিকে টানছে, তাহলে কার্যকরী বলটা কিন্তু দেখো কাজ করবে, দেখো যে এই দুটোর মধ্যে যার আকর্ষণ বলের মান বেশি সেটার থেকে যার কম সেটাকে বিয়োগ করলে কিন্তু আমরা
মোট তার উপর যে কার্যকরী বলের মান বি এর উপর সেটা বের করে ফেলতে পারবো। নাকি যেহেতু দুটো ভিন্ন বিপরীত দিকে টানছে, অন্য দুটো চার্জ দুটো বিপরীত দিকে টানছে, তাই তাদের যেটার মান বেশি সেটার থেকে কম মানেটাকে বিয়োগ করলেই কিন্তু তার উপর কার্যকরী বলের মানটা আমরা বের করে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে এটা বের করা আমাদের জন্য খুবই সহজ। এফ ধরে নিলাম এই এ এবং বি এর মধ্যে যতটুকু বল কাজ করছে, আকর্ষণী বল, এই বলের মান হচ্ছে এফ এ বি। আচ্ছা, এই এফ এ বি আমরা সহজেই বের করে ফেলতে পারবো। আমরা জানি এই আকর্ষণী বলের মান বের করার সূত্র হচ্ছে এফ সমান 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই ডি স্কোয়ার, যেখানে ডি বলতে এই দুটো চার্জের মধ্যে দূরত্বের মান বোঝাচ্ছে, এবং Q1 একটা চার্জের মান, Q2 আরেকটা চার্জের মান। এখানে কিন্তু অবশ্যই মাইনাস বসিয়ে দিও না আবার, আমাদের জন্য সুবিধা হবে আমরা যদি শুধু চার্জের মানগুলো নিয়ে কাজ করি, ডিরেকশনটা বা চার্জের ধরনটা, এটা কি নেগেটিভ চার্জ না পজিটিভ চার্জ, সেটাই সূত্রে না এনে তুমি আগে শুধুমাত্র মানগুলো নিয়ে কাজ করো। এখানে তুমি যদি বসিয়ে দাও, এটা হচ্ছে 9 × 10⁹ 9 × 10⁹ গুণ এখানে হচ্ছে 8 গুণ 10 বাই ডি স্কোয়ার হচ্ছে 7 স্কোয়ার। তাহলে এইখানে ক্যালকুলেশন করে ফেললে, আমি একটু এই জায়গাটা মুছে, আচ্ছা এখানে নিচে লিখে দেই, এফ এ বির মান হচ্ছে, এফ এ বির মান আমার ক্যালকুলেশন আমি পেয়েছি 1.47 × 10⁻10 নিউটন। আমি ক্যালকুলেশন গুলো আগেই করে রেখেছি যাতে ক্লাসে একটু সময়টা বেশি ইউটিলাইজ করতে পারি আমরা। তাহলে আমরা এই অংশের এখানেই লিখে দিই বরং 1.47 × 10⁻10 নিউটন বল এই দুটোর মধ্যে, এ এবং বি এর মধ্যে আকর্ষণী বল হিসেবে কাজ করছে, কারণ একটা নেগেটিভ একটা পজিটিভ, তো একজন আরেকজনকে আকর্ষণ করছে, একটা চার্জ আর একটা চার্জ। আচ্ছা, একদম একইভাবে কিন্তু আমরা এফ এই যে বি এবং সি এর মধ্যে যে বলটা কাজ করছে সেটাও বের করে ফেলতে পারবো। এফ বিসি সমান 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই ডি স্কোয়ার। এখানে তুমি 9 × 10⁹ থাকবে, 10 তো 10 এর মতো থাকবে, জাস্ট তুমি সি চার্জের মানটা বসিয়ে দিবে, সেটা হচ্ছে 5 কুলম, এবং ডিস্টেন্সের মানটা যেহেতু পরিবর্তন হচ্ছে তাই তোমরা এখানে 8 স্কোয়ার বসিয়ে দিবে। এটাও ক্যালকুলেট করলে আমরা পাবো 7.02 × 10⁹9 নিউটন। তাহলে আমরা পেয়ে গেলাম এই দুটোর মধ্যে আকর্ষণ বল কত, এই দুটোর মধ্যে আকর্ষণ বল কত। আমরা কিন্তু দেখতেই পাচ্ছি এটা যেহেতু 10⁻10 এবং এটা যেহেতু 10⁹9, তার মানে এই যে এ বি এই অংশের আকর্ষণ বলটা বেশি, অর্থাৎ এই অংশে যে বলটা তার মান এই অংশের বলের চেয়ে বেশি। অর্থাৎ আগের ডিসকাশন অনুযায়ী আমরা যদি এই কার্যকরী বলের মান বের করতে চাই, তাহলে আমরা পাবো এফ এট বি ধরে নিলাম সমান সমান এফ এ বি মাইনাস এফ বিসি। এখানে যদি তোমরা বিয়োগটা করে ফেলো তাহলে পাবে সামথিং লাইক দিস, 7.68 × 10⁻9 নিউটন at B, অর্থাৎ বি এর উপর কার্যকরী বল কাজ করছে 7.68 × 10⁹9 নিউটন। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আলোচনা যে বি এর উপর কার্যকরী বল কোনটা কাজ করছে। যেহেতু এই বলের মান বেশি, অর্থাৎ এই দিকে সে বেশি, তার বলের দিকটা কিন্তু হবে এইদিকে, বল এই দিক বরাবর কাজ করবে। বি এবং সি এর মধ্যে যে আকর্ষণ বল তার চেয়ে এ এবং বি এর মধ্যে আকর্ষণ বলটা বেশি, এবং দুটো বল যেহেতু ভিন্ন বিপরীত দিকে কাজ করছে, একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে আলটিমেটলি কার্যকরী বল বা এফেক্টিভ তার উপর ফোর্স কাজ করবে 7.68 × 10⁻9 নিউটন। আচ্ছা, তাহলে এই পর্যায়ে আমি দেখছি আমাদের ক্লাসের ভিউয়ার সংখ্যা কমে 140 হয়ে গিয়েছে। তো তোমরা ক্লাসটা অলমোস্ট অর্ধেক শেষ হয়ে গিয়েছে। যারা যারা এখনো ক্লাসটি শেয়ার করনি তারা এখনই ক্লাসটি শেয়ার করে তোমাদের ফ্রেন্ডদের জানিয়ে দাও, যাতে পরশু দিনের এসএসসি পরীক্ষার প্রিপারেশন তারা কমপ্লিট করে ফেলতে পারে। আচ্ছা, অন্তরা বলেছে আপু আই লাইক ইউর ক্লাস ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। নুরেন বলেছে রিপিট করতে। আচ্ছা নুরেন, আমরা এখানে তিনটা চার্জ নিয়ে কথা বলছি, এ বি এবং সি। এই চার্জগুলোর মান দেওয়া আছে, এদের ভেতর দূরত্বর মানও দেওয়া আছে। আমাদের বলেছে যে মাঝখানে যে চার্জটা রয়েছে বি,
এই বি চার্জের উপর কার্যকরী বলের মান আমাদের বের করতে বলেছে। তাই এই বি এর কিন্তু বি একটা নেগেটিভ চার্জ, দুদিকে দুটো পজিটিভ চার্জ রয়েছে, দুদিকে দুটো পজিটিভ চার্জ বি কে আকর্ষণ করে দুটো বিপরীত দিকে আকর্ষণ করবে। অর্থাৎ এই দুটো, এই এ এবং বি এর মধ্যে যে বলের মান, বি এবং সি এর মধ্যে যে বলের মান, এই দুটো বলের মানের মধ্যে যেটার মান বেশি সেটার থেকে যদি আমরা কম মানটাকে মাইনাস করে দেই, তাহলে আমরা বুঝতে পারবো যে কতটুকু আলটিমেটলি কার্যকরী বল এই বি এর উপর কাজ করছে। কারণ বাকি যে এই 7.02 × 10⁹ নিউটন, এই অংশটা দুই ভাবে, এই যে দেখো এ বি কে সি এর দিকে এত ফোর্স দিয়ে টানছে বা আকর্ষণ করছে, বি কে এ এত বেশি ফোর্স দিয়ে 1.47 × 10⁹ নিউটন ফোর্স দিয়ে এর দিকে টানছে। যেহেতু এর দিকে তার আকর্ষণ বলের মানটা বেশি, এর থেকে বিয়োগ করে আমরা পেয়ে গেছি বি এর উপর কার্যকরী, এই যে ক্যান্সেল আউট হয়ে যাওয়ার পর, এই যে দুটো বিপরীত দিকের আকর্ষণ বলগুলো ক্যান্সেল আউট হয়ে যাওয়ার পরে কার্যকরী বল বি এর উপর কতটুকু মানের কাজ করছে। তাহলে এই ছিল আমাদের আজকের এই তৃতীয় প্রবলেমটি। হ্যাঁ, আজকের তৃতীয় প্রবলেমটি। এখন আমরা চলে যাব খুবই ইন্টারেস্টিং দুটো প্রবলেমে, যেটা আমার খুব প্রিয় ছিল, প্রিয় হয়েছে কারণ আমি যখন 9-এ ছিলাম তখন এই প্রবলেমগুলো আমি মজার গল্প হচ্ছে আগামী যে প্রবলেমটা আমরা সলভ করতে যাব, এই দুটো প্রবলেমই আমার মনে হয় 9-এর হাফ ইয়ারলি পরীক্ষায় বা এরকম কিছু একটাতে স্কুলে এসেছিল। তখন আমি দুটোর মধ্যে একটা পেরেছিলাম এবং আরেকটি পারিনি। তো তখন ওই ক্ষেত্রে আমি একসাথে এই দুটো প্রবলেমকে অ্যাসোসিয়েট করি, এবং আমি চাই তোমরাও যেন এই প্রবলেমগুলো জেনে রাখো। এইগুলো সাধারণত এই দুটো প্রবলেম গতিক থেকে এটা এসএসসি তেও দেওয়া, এসএসসি এমসিকিউ তেও দেয়, অথবা ক্রিয়েটিভেও দিতে পারে। বেশ সিম্পল একটা লজিক, বাট প্রশ্নটা বুঝতে পারলে তুমি সহজেই বুঝে যেতে পারবে। আচ্ছা আচ্ছা, আমি দেখছি আকাশ হোসেন বলেছে এই আপুর পড়া বেস্ট লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ আকাশ, তোমার কমপ্লিমেন্টটা পেয়ে একটু অসুস্থ অবস্থায় ক্লাস নেওয়াটাকে সার্থক মনে হচ্ছে, তোমাদের সবার জন্যই মনে হচ্ছে। রাফা তো বলেছে খুব ভালো লাগছে তার ক্লাস। আমি দেখছি আমাদের ম্যাথস ইনস্ট্রাক্টর আওয়ান ভাইয়া আমাদের আজকের ক্লাসটি জয়েন করে ফেলেছেন। হ্যালো আওয়ান, আশা করছি তুমিও আমাদের এই প্রবলেম সলভিং দেখে পুরোনো প্রবলেম গুলোকে একটু ঝালাই করে নিতে পারবে। আচ্ছা, তাহলে এই পর্যায়ে আমরা চলে যাই আমাদের নেক্সট প্রবলেমটাতে। আচ্ছা, বলেছে যে ধরো একটা গাড়ি তার রেস্ট অবস্থা থেকে, মানে গাড়িটা বন্ধ ছিল, হঠাৎ সে মানে যাত্রা শুরু করলো। খুবই বাজে একটা গাড়ি এঁকেছি, আমাকে মাফ করে দিও। সো গাড়িটা যাত্রা শুরু করলো রেস্ট থেকে। যখনই তোমার প্রশ্নে বলা থাকবে যে গাড়িটা স্থিতি বা থেমে থাকা অবস্থা থেকে, বা ধরো স্থিতি থেকে চলা শুরু করলো, তো প্রশ্নে বুঝে নেওয়ার চেষ্টা করবে যে আদি অবস্থা এবং শেষ অবস্থাটা কি। ঠিক আছে? তাহলে যখন এই কথাটা বলেছে যে দ্য কার স্টার্টস ফ্রম রেস্ট, বা প্রথম স্থিতি থেকে গাড়িটি যাত্রা শুরু করে, তখন তুমি ধরে বুঝে নিবে যে এটার মানে হচ্ছে তার আদিবেগ ইউ এর মান হচ্ছে 0। তাহলে আদিবেগের মান আমরা প্রথমেই প্রশ্নের প্রথম অংশ থেকে পেয়ে গেলাম, আদিবেগের মান হচ্ছে 0। আচ্ছা, সে টোটাল 2 কিলোমিটার যাত্রা করবে। 2 কিলোমিটার যাত্রা করবে, এটা হচ্ছে এই অংশটুকু প্রথম 1 কিলোমিটার, এবং এই অংশটুকু তার বাকি 1 কিলোমিটার। আচ্ছা, এর মধ্যে প্রথম 1 কিলোমিটার সে সুষম, বড় করে লিখে দিই, প্রথম 1 কিলোমিটার সে সুষম ত্বরণে চলছে। অর্থাৎ প্রথম 1 কিলোমিটারে তার ইউনিফর্ম অ্যাক্সেলারেশন রয়েছে, একটা সুষম ত্বরণে সে চলছে। তার মানে হচ্ছে 1 কিলোমিটার জুড়ে তার ত্বরণের মানটা কিন্তু একটাই। এবং পরবর্তী 1 কিলোমিটার সে সুষম বেগে চলছে। অর্থাৎ এই পরবর্তী 1 কিলোমিটারে সে সুষম বেগে চলছে, তার মানে তার বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, বেগের কোনো পরিবর্তন না হওয়া মানে ত্বরণ ঘটে কখন? যখন বেগের মান সময়ের সাথে বৃদ্ধি পেতে থাকে। তাহলে সুষম বেগে চলছে, তার মানে ত্বরণটা শুধুমাত্র এই প্রথম 1 কিলোমিটার জুড়েই কাজ করছে। পরবর্তী 1 কিলোমিটারে সে একটা নির্দিষ্ট বেগে পৌঁছে, সেই বেগের মানটি ধরে সেই সুষম বেগে সে পরবর্তী 1 কিলোমিটার যাত্রা করছে।
তাহলে তোমার কাছে প্রশ্ন হচ্ছে যে এই প্রথম 1 কিলোমিটার যেতে তার সময় লাগছে, ধরে নাও প্রথম 1 কিলোমিটার যেতে তার সময় লাগছে t1 সমান সমান 4 মিনিট। তোমাকে প্রশ্ন হচ্ছে দ্বিতীয় কিলোমিটার যাত্রা করতে তার সময় কতটুকু লাগে, অর্থাৎ এই t2 এর মানটা তোমার কাছে জানতে চেয়েছে। তাহলে এই ছিল আমাদের প্রশ্ন, যেখান থেকে আমাদের বের করতে হবে দ্বিতীয় 1 কিলোমিটার চলার সময়, অর্থাৎ দ্বিতীয় কিলোমিটারটি যাত্রা করার সময় এই গাড়ির বেগের এই গাড়িটি কতক্ষণ ধরে দ্বিতীয় কিলোমিটারটি যাত্রা করবে। আচ্ছা, চিন্তা করে দেখো, প্রথম 1 কিলোমিটারের কাজে আসি। জিনিসটা প্রবলেমটা একটু ব্রেকডাউন করো, তুমি আগে মাথায় প্রবলেমটা সেট করে চিন্তা করো তোমার কি কি বের করা লাগবে। আলটিমেটলি t2 বের করার জন্য তোমার কি কি বের করা লাগবে চিন্তা করো। এখানে তো সুষম বেগে চলছে, তাই না? সুষম বেগের ক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস বলতে পারি যে s সমান সমান vt। যখন কোনো ত্বরণ ঘটছে না তখন সুষম বেগের ক্ষেত্রে কিন্তু আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি, তাই না? ঠিক আছে, তাহলে ব্যবহার করলাম। এখানে আমরা t বের করতে হবে। s আমরা জানি যে এখানে 1 কিলোমিটার, কিন্তু দেখো আমরা কিন্তু এই vটা জানি না। vটা কি আমরা কিন্তু জানি না। এই যে সুষম বেগে চলছে সেই সুষম বেগের মান তো দেওয়া নেই, তার মানে এই বেগের মানটা আসবে কোথা থেকে? প্রথম কিলোমিটারের শেষে গিয়ে তার বেগের মান যা হয়ে দাঁড়িয়েছিল সেই বেগের মান দিয়ে সে কিন্তু পরবর্তী 1 কিলোমিটারটা যাত্রা করছে। তার মানে তোমার যে সুষম বেগের মানটা বের করতে হবে সেটা কিন্তু আসলে এই অংশের শেষ বেগ, অর্থাৎ প্রথম 1 কিলোমিটার চড়ার শেষ বেগটা কিন্তু তোমার প্রথমে বের করতে হবে। তাহলে যদি আমরা যেটা বের করতে হবে সেখান থেকে একটু ব্রেকডাউন করে পেছনের দিকে আসি, আমরা বের করে ফেলতে পারবো যে কিভাবে আমাদের কি বের করতে হবে। তাহলে এখানে আমরা আদি বেগ জানি, কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটা জানি, কতটুকু সময় করেছে সেটা জানি, এবং আমরা এটাও জানি যে সুষম ত্বরণে করেছে। তাহলে এই অংশ থেকে আমরা সহজেই কিন্তু বের করে ফেলতে পারবো এই পর্যায়ে এসে v এর মানটা কত। প্রথম 1 কিলোমিটার শেষে তার v এর মানটা বা তার শেষ বেগের মানটা কত। আচ্ছা, সুষম ত্বরণ যখন ঘটে সেই সময়ের জন্য আমরা গতির 4টা সমীকরণ থেকে একটা সমীকরণ শিখেছি, s সমান সমান u প্লাস v বাই 2 গুণ সময় t। তাহলে এখানে আমরা যদি এই সবগুলোর মান বসিয়ে দিই তাহলে আমরা v এর মানটা পাবো। এখানে যদি s এর জায়গায় আমরা দূরত্বের মান ব্যবহার করি, দেখো দূরত্ব কিন্তু দেওয়া আছে 1 কিলোমিটার, আমরা যে ইউনিটটা ব্যবহার করি সেটা হচ্ছে মিটার। তাহলে আমরা এখানে 1 কিলোমিটারের জায়গায় আমরা লিখবো 1000 মিটার। এই 1000 বলতে আমরা ইউনিটটা মিটার বোঝাচ্ছি। ইউ হচ্ছে আমরা আগেই বলে এসেছি যেহেতু স্থিতি অবস্থা থেকে বা রেস্ট থেকে শুরু করেছে, তাহলে 0 যোগ ভি বাই 2 ইন্টু সময় হচ্ছে আমাদের 4 মিনিট। 4 মিনিটকে অবশ্যই সেকেন্ডে নিতে ভুলবে না। সবগুলো অন্যান্য সবকিছুর মান আমরা পেয়ে গিয়েছি। এখন আমরা এই শেষ বেগ ভি এর মানটা বের করে ফেলতে পারবো। এখান থেকে ক্যালকুলেশন করে ফেললে তোমরা ভি এর মানটা পাবে 8.33 মিটার পার সেকেন্ড। 8.33 মিটার পার সেকেন্ড হচ্ছে এই পর্যায়ে এসে শেষ বেগের মানটা। তাহলে এই ছিল আমাদের শেষ বেগটা, আমরা যেটা বের করে ফেলেছি। এই বেগ নিয়ে আমরা পরবর্তী 1 কিলোমিটার পার করব। তাহলে এর আগে আলোচনা করলাম সুষম ত্বরণের ক্ষেত্রে আমরা সমীকরণটি লিখতে পারি s সমান সমান vt। এখন আমরা ভিও জানি, আমরা এখন এসটা তো আগে থেকে আমরা জানি 1 কিলোমিটার, তাহলে টি আমরা সহজেই বের করে ফেলতে পারবো। টি সমান সমান এখানে এস হচ্ছে 1 কিলোমিটার, যেটা তুমি আবার 1000 লিখো, ভাগ 8.33, ক্যালকুলেট করলে সামথিং অ্যারাউন্ড 120 সেকেন্ডের মতো আসে। 120 সেকেন্ড আসবে উত্তরটা, যদি আমি ক্যালকুলেশনে কোনো ধাপে ভুল না করে থাকি। এস সমান সমান ভিটি হচ্ছে, এখান থেকে আমরা সময় বের করে ফেলতে পারলাম 120 সেকেন্ড। তাহলে এই ছিল আমাদের পরবর্তী প্রবলেমের উত্তর, যে টি2 পরবর্তী 1 কিলোমিটার পার করতে তার সময় লাগবে 120 সেকেন্ড। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে আমাকে অনেকেই ইফতি কমেন্ট করেছে 120 সেকেন্ড, আরিফ রাব্বানি স্নিগ্ধ 120 সেকেন্ড। আচ্ছা, আরশাদুল তাহা বলছে 2 মিনিট। হ্যাঁ, তোমার উত্তরও ঠিক আছে, তোমাদের কংগ্রাচুলেশন যারা এই প্রবলেমটি সলভ করতে পেরেছো। তাহলে এই পর্যায়ে আমরা চলে যেতে চাই আজকের আমাদের শেষ প্রবলেমটাতে। আমাদের শেষ প্রবলেমটা এই যে এই দুটোই কিন্তু
এটা পরীক্ষায় এসেছিল, এই প্রবলেমটা আমি পারিনি। আমি যখন 9 আর হাফ ইয়ারলিতে এই গত মাত্র যে প্রবলেমটা করলাম, এই প্রবলেমটা কিন্তু আমি তখন সলভ করতে পারিনি। তো এই জন্য পরবর্তীতে আমি প্রবলেমটা এত ভালোভাবে ইয়ে করেছি যে এটা আমার খুব ফেভারিট হয়ে গেছে। এবং এই প্রবলেমটা বুঝতে পারলে তুমি কিন্তু গতির আরো অনেক প্রবলেম এইভাবে সলভ করতে পারবে। এই ধরনের প্রশ্ন তোমাকে সৃজনশীল রিটেন এক্সামেও দিতে পারে বা এমসিকিউতেও দিতে পারে। আচ্ছা, তাহলে আমরা এখন দ্বিতীয় প্রবলেমে চলে যাচ্ছি। দ্বিতীয় প্রবলেমটা একটা গাড়ির অঙ্ক। আমি খুবই বাজে গাড়ি আঁকছি বোর্ডে, কিচ্ছু মনে করো না প্লিজ। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের গাড়ি। হ্যাঁ, এখন একটা গাড়ির জায়গায় আছে দুটো গাড়ি। তো দুটো গাড়ি মিলে করছে কি, তারা রেস শুরু করলো। তাহলে এই দুটো গাড়ি আঁকলাম। আচ্ছা, দুটো গাড়ির মধ্যে এটাকে আমরা কার নাম্বার 1 দিলাম, এটাকে দিলাম 2। দুটো গাড়ি রেস শুরু করলো। রেস করতে করতে এই যে প্রথম গাড়িটি রয়েছে, এই প্রথম গাড়িটির আদিবেগ u1 এর মান হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, a1 এর মান হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। u1 বলতে আদিবেগ এবং a1 হচ্ছে এই গাড়ির ত্বরণ। তাহলে এই গাড়ির ত্বরণের মান হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর যে দ্বিতীয় গাড়িটি রয়েছে তার আদিবেগের মান u2 হচ্ছে 7 মিটার পার সেকেন্ড এবং a2 এর মান হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দুটো গাড়িরই সেম ইনফরমেশন তোমাকে দেওয়া আছে, আদিবেগ এবং ত্বরণের মান। আচ্ছা, এখন প্রশ্নে বলা আছে তারা এমন ভালো রেসার যে তারা দুজনই রেসটা শেষ করলো এক্স্যাক্টলি একই সময়ে, অর্থাৎ there is no winner, there is no loser, একই সময়ে তারা রেসটা শেষ করলো। প্রশ্ন হচ্ছে এই যে সময়টা, সেই সময়ের মান কত, অর্থাৎ কত সময়ে তারা দুজনই একসাথে রেসটা শেষ করলো। আচ্ছা, চিন্তা করে দেখো, এই প্রবলেমে তোমার কি আছে, তোমার সময় বের করতে হবে। সময় বের করার জন্য তোমার কাছে খালি দুটো ইনফরমেশন আছে, অর্থাৎ আদিবেগ এবং ত্বরণ। দুটো গাড়িরই শুধু আদিবেগ এবং ত্বরণের মান দেওয়া আছে। তো তোমার তো আরেকটা জিনিস লাগবে, তারা কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। একটা জিনিস খেয়াল করে দেখো, এই দূরত্বটা কি দুটো গাড়ির জন্য ভিন্ন ভিন্ন হবে? তাহলে কি রেসটা ফেয়ার হবে? যতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে সেটা কিন্তু দুটো গাড়ির জন্য, অর্থাৎ রেসের যে ট্র্যাকটা সেটা কিন্তু দুটো গাড়ির জন্য একটাই। তাহলে একই পথ অতিক্রম করছে, তার মানে তাদের সরণের মান বা এস এর মান দুটোর ক্ষেত্রেই সেম থাকবে, অর্থাৎ s1 s2 বলে কিছু নেই। s1 সমান s2, যাকে আমরা কমনলি এই প্রবলেমে এস বলে অ্যাড্রেস করব। আচ্ছা, তাহলে আমরা ধরে নিলাম তারা এস দূরত্ব অতিক্রম করছে। তাহলে প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা লিখতে পারি এস সমান সমান u1t। চিন্তা করো, একই সময় শেষ করেছে, আমরা কিন্তু এই একই সময়টা, যে সময়টাকে আমাদের বের করতে হবে সেই সময়টাকে আমরা টি হিসেবে ধরে নিয়েছি। তাহলে u1t প্লাস হাফ a1t স্কোয়ার, অর্থাৎ আমরা যে s ইকুয়ালস ut প্লাস হাফ at স্কোয়ার এর ফর্মুলাটা পড়েছি, এই ফর্মুলাটা ব্যবহার করছি আমরা। তাহলে প্রথম গাড়িটার ক্ষেত্রে আমরা কিন্তু এটা লিখতে পারি, টিটা সমান t1 লিখলাম না, কারণ টি দুইটা গাড়ির ক্ষেত্রেই সমান, তাই আলাদা না করে আমরা টি হিসেবেই লিখেছি। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রেও কিন্তু একই জিনিসটা সত্যি, u2t প্লাস হাফ a2t স্কোয়ার। চিন্তা করো, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আদিবেগ ভিন্ন এবং ত্বরণের মান ভিন্ন, কিন্তু সময়ের মান একই। এবং যে জিনিসটা তোমাকে প্রশ্নে আলাদা করে বলে দিবে না, তোমার বুঝে নিতে হবে, সেটা হচ্ছে এই দুটোর কিন্তু সরণ একই, তার মানে তারা একই দিক বরাবর একই দূরত্ব অতিক্রম করছে। তাহলে দেখো, এই দুটোকে যদি আমি একটাকে প্রথম সমীকরণ এবং দ্বিতীয়টাকে দ্বিতীয় সমীকরণ হিসেবে লিখে দিই, তাহলে কিন্তু এই এস এস যেহেতু সমান, আমরা এখান থেকে সহজেই লিখতে পারবো u1t প্লাস হাফ a1t স্কোয়ার সমান u2t প্লাস হাফ a2t স্কোয়ার। তাহলে দেখো, এখানে কিন্তু তুমি কিছুটা রিঅ্যারেঞ্জমেন্ট করলে এই টি এর মানটা পেয়ে যাবে, কারণ তুমি u1 এর মান জানো, a1 এর মান জানো, u2 এর মান জানো, a2 এর মান জানো। তুমি যদি একটু এদিক ওদিক অ্যারেঞ্জমেন্টটা করে নিয়ে আসো, তাহলে দেখতে অনেকটা এরকম হবে, 2 u1 মাইনাস u2 ভাগ a2 মাইনাস a1। এই অংশ থেকে আমি আশা করছি তোমরা সবাই টি এর মানটা, একটাই আননোন আছে, এই টি এর মানটা সবাই বের করে ফেলতে পারবে।
তাহলে এখান থেকে আমার সময়ের মানটা আমার এসেছে 60 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিট। তার মানে এই সমীকরণের এইটুকু জায়গা সলভ করলে আমরা পেয়ে যাব এই প্রশ্নের উত্তর হচ্ছে 60 সেকেন্ড অথবা 1 মিনিট জুড়ে তারা দুটো গাড়ি কম্পিটিশনে ছিল। আমি যে দুটো প্রবলেমের কথা বললাম, এই প্রবলেমটা আমি করতে পেরেছিলাম, করতে পেরে পরীক্ষার হল আমার খুব ভালো লেগেছিল যে আচ্ছা কিছু অ্যাটলিস্ট পারছি, আগেরটা না পারলেও। আচ্ছা, এই পর্যায়ে কি দেখে নিতে চাই কারো? হ্যাঁ, আমি দেখছি রিয়াদ, লাইফস্টার, নুরেন রহমান, নীলিমা, অন্তরা সবার একই, সবাই সঠিক উত্তর দিতে পেরেছো, কংগ্রাচুলেশনস তোমাদেরকে। আচ্ছা, রুমা জিজ্ঞেস করছে A1 এর মান কি? আপু A1 এর মানটা আমরা দিয়ে দিয়েছিলাম 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা আমরা শুরুতেই বলে দিয়েছি, U1 4 মিটার পার সেকেন্ড, A1 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, U2 7 মিটার পার সেকেন্ড, A2 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই তথ্যগুলো আমাদের কিন্তু প্রথমেই লেখা ছিল। আচ্ছা, নাইম বলছে আপু ফিজিক্স সাজেশন কি দিবেন? আসলে ভাই সাজেশন বলতে কিছুই নেই, কারণ পুরো বই থেকেই কিন্তু এখন আমাদের প্রশ্নটা আসে। আমরা যদি রিসেন্ট ট্রেন্ড গুলো খেয়াল করি, আমরা দেখছি যে পুরো বইয়ে একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টার ইন্টিগ্রেট করে কিন্তু আমাদের এই সৃজনশীল প্রশ্নগুলো হয়। এবং প্রশ্নগুলো আপনি যদি পদার্থবিজ্ঞান বুঝে বুঝে পড়েন, টপিক গুলো ভালো মতো পড়েন, একটু নিজে প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আসলে না পারার মতো কিছুই থাকে না। আমি তাও চেষ্টা করেছি আজকে যতগুলো কঠিন প্রবলেম পেরেছি আমি একটু সলভ করতে, কিন্তু সাজেশন বলতে আসলে কিছু নেই, পুরো বইটাই হচ্ছে আপনার সাজেশন। বইটা ভালোভাবে আপনি মেইন বইটা পড়ে যান, অন্যান্য নোটস নিজের এই 2 বছরে আসলে এসএসসির জন্য প্রিপারেশনের মেইন সাজেশনটা কি, 2 বছরে আপনি যতটুকু প্রিপারেশন কমপ্লিট করেছেন তার চেয়ে এক্সট্রা কিছু এই একদিন বন্ধে বা পরীক্ষার আগের রাতে প্লিজ পড়তে যাবেন না। কারণ যদি আপনি এক্সট্রা কিছু পড়তে যান, বেশিরভাগ সময় আসলে দেখা যায় সেই পড়াটা কমপ্লিট হয় না, পড়াটা ভালোভাবে পড়া যায় না। আমার নিজেরও ছোট বোন রুহু, ও পরীক্ষা দিচ্ছে এসএসসি, তো আপনারা সবাই অবশ্যই ওর জন্য দোয়া করবেন। এবং ওকেও আমি এই সাজেশনটা দিই, ওকেও বলি যে আগের দিন রাতের বেলা, পরীক্ষার আগের দিন রাতের বেলা অবশ্যই একটু অ্যাডিকুয়েট ঘুমিয়ে নেবেন। কারণ এই জিনিসটা বড়রা সবসময় বলতেন, আমরা হয়তো বা মেনটেন করতে চাই না, যে পড়া শেষ হয়নি এখনো ঘুম আসছে না, টেনশন হচ্ছে। কিন্তু আমার জেএসসি পরীক্ষার আগে আমার মনে আছে প্রথম আলোর যে এক একটা বই বের হতো, একটা স্পেশাল পাবলিকেশন বের হতো জেএসসি পরীক্ষার্থীদের জন্য, এসএসসি পরীক্ষার্থীদের জন্য। সেখানে আমার খুবই প্রিয় ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যার একটা আর্টিকেল দিয়েছিলেন। উনার আর্টিকেলে উনি খুব সুন্দরভাবে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করেছিলেন যে কেন পরীক্ষার আগের রাতে মিনিমাম 6 ঘন্টা ঘুম আমাদের খুবই দরকার। আদারওয়াইজ ব্রেইন আপনি যা পড়েছেন সেটা রিটেইন করার এবং আপনাকে ওই জিনিসটা মনে করিয়ে দেওয়ার ক্ষমতা ব্রেইন রাখতে পারে না। ব্রেইনকে যদি আপনি ব্রেইনের সেলগুলোকে এনাফ রেস্ট না দেন, তাহলে কিন্তু যা আপনি পড়েছেন সেটা আপনি পরীক্ষার হলে আসলে ডেলিভার করে আসতে পারবেন না। সিম্পল ম্যাথ আসলে, আপনি 100% পড়ে যদি 50% ডেলিভার করে দিয়ে আসেন, এর চেয়ে আপনি যদি 70% সিলেবাস পড়ে বা 70% প্রিপারেশন নিয়ে 70%ই ডেলিভার করে আসতে পারেন, তাহলে কিন্তু আপনার লাভটা সেকেন্ড ক্ষেত্রে বেশি। তো তাহলে সবসময় এসএসসির ক্ষেত্রে একটু চেষ্টা করবেন রেস্ট নিয়ে যেতে। 2 বছর ধরে যা পড়েছেন সেগুলো একটু ঝালাই করে যান, বইটা মনোযোগ দিয়ে পড়েন, তাহলে আশা করছি আর কোনো সমস্যা হবে না। আর তাছাড়া আমরা 10 মিনিট স্কুলে সবাই তো আছি আপনাদের সার্বক্ষণিক সাহায্যের জন্য, আমরা যতভাবে পারি আমরা আপনাদের সাহায্য করে যাব। যে কোনো রিসোর্সের জন্য www.10minuteschool.com আমাদের ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন। সেখানে রয়েছে বিভিন্ন ধরনের স্মার্ট বুক, কুইজ, আমাদের ভিডিও লাইব্রেরি রয়েছে, আমাদের বিভিন্ন লাইভ ক্লাস রয়েছে। প্রস্তুতি অংশে আমরা প্রত্যেকটা বিষয়ের যত লাইভ ক্লাস নিয়েছি, আপনি যদি সেগুলো কিছুক্ষণ দেখেন, আপনি কিছুক্ষণ একাডেমিক ভিডিওগুলো দেখেন, তাহলে কিন্তু আপনার প্রস্তুতিটা যতটুকু ঝালাই করছেন আপনি আরেকটু যাচাই করে নিতে পারবেন। কুইজ সেকশন থেকে ঘুরে কিছু কুইজ দিয়ে আসতে পারেন। এগুলোই আসলে সাজেশন, ওভারঅল সাজেশন, স্পেসিফিক কিছু নেই, এগুলোই সাজেশন। বইটা ভালোভাবে পড়বেন, আমাদের ওয়েবসাইট ঘুরে আসতে পারেন যে কোনো অ্যাডেড রিসোর্সের জন্য। আশা করি দুটো ক্লাস আজকে ভালো লেগেছে, প্রবলেম সলভ করতে আপনাদের হয়তোবা কিছুটা সাহায্য করতে পেরেছি। আই এম সরি, আমার কিছুটা অসুস্থ থাকার কারণে, কাশির কারণে আমার মাঝে ক্লাসে কিছুটা ইন্টারাপশন হয়েছে। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তাহলে হোপিং আপনাদের এসএসসি পরীক্ষা খুব ভালো হবে। এসএসসি ফিজিক্স পরীক্ষা দিয়ে আসার পরে আমাদের 10 মিনিট স্কুল লাইভ গ্রুপে কিন্তু আপনারা আমাকে ট্যাগ করে জানিয়ে দিতে পারেন যে আপনাদের পরীক্ষাটা, ফিজিক্স পরীক্ষাটা কেমন গেল এবার। তাহলে আমার শুনে খুব ভালো লাগবে যে আপনাদের কেমন গিয়েছে। সবার নিশ্চয়ই আশা করছি অনেক ভালো হবে পরীক্ষাটা। এই কামনায় আজকে সেকেন্ড লাইভ ক্লাসটা শেষ করছি। সবাইকে গুড নাইট এভরিওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ।